গুড মর্নিং, নমস্কার। এসে গেছি কলকাতা এয়ারপোর্ট। আবার একটা জাম্প দিতে হবে। এবারের জাম্প হচ্ছে প্যারিস। এবার আমার সঙ্গে আছে সুজিত, ও আমার সঙ্গে যাচ্ছে। সুজিত কততম বার প্যারিস? দ্বিতীয়বার, ভেরি গুড। আমার বোধহয় পঞ্চমবার। তো মোটামুটি প্যারিসটা আমাদের একটু চেনা আছে। দেখা যাক এখন 3 দিনে প্যারিস কতটুকু ঘোরা যায়। ফ্রান্সের রাজধানী প্যারিস, আর এই প্যারিস নামটার মধ্যেই রয়েছে একটা মাদকতা আর একটা আকর্ষণ। পৃথিবীর সবথেকে জনপ্রিয় দেশ এই প্যারিস। সেন নদীর তীরে গড়ে ওঠে প্রায় 2000 বছর আগে। আর অ্যালপস পর্বতমালা, আটলান্টিক ওশান বা ভূমধ্যসাগরও প্যারিস থেকে খুব দূরে নয়। পৌঁছে গেছি প্যারিস এয়ারপোর্টে, চার্লস দ্য গল এয়ারপোর্ট। খুবই বড় এয়ারপোর্ট, প্যারিসের সবচেয়ে বড় এয়ারপোর্ট। এখানে আরো একটা এয়ারপোর্ট আছে। প্যারিস এয়ারপোর্টে পৌঁছে প্রথম কাজ হচ্ছে মেট্রো ধরে হোটেলে যাওয়া। তো আমি মেট্রো চড়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় স্টেশন শাটলে লা আল। তবে এই শাটলে লা আল একদম সেন নদীর ধারে, তাই শাটলে লা আলে এসে একটু সেন নদীর দর্শন করব না, এটা হতে পারে না। তাই জন্য একটু নেমেছি, সেন নদীর দর্শন করে সন্ধ্যের আমেজটা নিয়ে আবার ট্রেনে উঠে চলে যাব হোটেলে। ইউরোপের অনেক শহরের মতো প্যারিসও গড়ে ওঠে রোমানদের হাতে। ফ্র্যাঙ্ক নামক এক বসবাসকারীদের হাতে গড়ে ওঠে এই প্যারিস এবং ফ্রান্সের আরো অন্যান্য অঞ্চল। অনেকে মনে করেন ওই ফ্র্যাঙ্ক থেকেই ফ্রান্স নামটা এসছে। তার আগে প্যারিস ছিল একটা ফিশিং ভিলেজ, আর এটা গড়ে উঠেছিল প্যারিসি নামক এক ট্রাইবদের হাতে। রাতের সেন নদী দর্শন করে আবার চলে এসেছি শাটলে লা আল। হোটেলে মালপত্র রেখে আবার বেরিয়ে পড়েছি প্যারিসের রাস্তায়। উদ্দেশ্য রাতের আইফেল টাওয়ার। রাতের আইফেল টাওয়ারের আর একটা অন্যরকম রূপ আছে, আমি কালকে দিনের বেলাও দেখাবো। তো এই রাতের আইফেল টাওয়ার সম্বন্ধে একটা কথা আছে, কোথাও পড়েছিলাম। এই রাতের আইফেল টাওয়ারের ছবির একটা কপিরাইট আছে। জানি না কতজন এই কপিরাইট মানেন, তো আমি তো আপাতত এই কপিরাইট মানছি না। ইভিনিং স্ন্যাক্সও ভাজা হচ্ছে, কোথাও চাউমিন, কোথাও রোল, এদের ভার্সন অফ রোল। তবে এই আইফেল টাওয়ারে এসে একটা জিনিস না খেলে একটু ভুল হবে, সেটা হচ্ছে ক্রেপ। এই ক্রেপস এখানে প্রচুর পাওয়া যায় আইফেল টাওয়ারের নিচে। কেন, সারা পৃথিবীতে এখন ক্রেপস খুব পপুলার। তো এই ক্রেপস হলো আমাদের গোলা রুটি বা গোলা পরোটা বলতে পারেন। এর মধ্যে মাখন, ডিম, নুটেলা, ব্যানানা, যা যা চাইবেন তাই দিয়ে এরা বানিয়ে দেবে। আর এই ক্রেপস খেয়েই বেরিয়ে পড়বো আমার হোটেলের উদ্দেশ্যে। আবার কাল সকালবেলা আপনাদের দেখাবো প্যারিসের রূপ। আমার হোটেলের পাশেই মেট্রো স্টেশন, আর সকালে উঠেই ধরেছি মেট্রো, যাব প্লাস লা বাস্তিল। আর এই বাস্তিল দুর্গ 1789 সালে পুড়ে যায় পুরোপুরি। অ্যাকচুয়ালি ওটা দুর্গ চেয়েও বড় কথা প্রিজন ছিল, এবং বহু লোক প্রিজনের কারাগারে বন্দী ছিলেন, এবং সেই বন্দীদের নিয়ে অনেক মুভিও হয়েছে এবং অনেক বইও লেখা হয়েছে। তো যাই হোক, এই প্লেসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখন এই জায়গাটার আর কিচ্ছু নেই। তো যাই হোক, এইটা আসার উদ্দেশ্য একটাই,
বাস্তিল একটা সময় একটা ঐতিহাসিক নাম, এবং এর ইতিহাস প্যারিসের ইতিহাসের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে। তো আমরা এই জায়গাটা দেখে আবার পরের স্টেশনে চলে যাব প্যারিসের বিখ্যাত যে আইকন আইফেল টাওয়ারের দিকে। আইফেল টাওয়ার যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তবে আমি যে রাস্তাটা প্রেফার করি সেটা হচ্ছে ট্রোকাডেরো হয়ে। এটা একটা প্যালেস, এর মধ্যে মিউজিয়াম, স্কাল্পচার সব আছে। তবে এটা বিখ্যাত অন্য কারণে, এখান থেকে আইফেল টাওয়ারের খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। ঠিক ক্যামেরাটাকে ঘোরালে এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। টাওয়ারের বেস্ট ভিউ এই ব্যালকনি থেকে পাওয়া যায়, সেই জন্য প্রচুর টুরিস্ট আসেন এখান থেকে আইফেল টাওয়ারকে দেখার জন্য। আইফেল টাওয়ারের ওই পাটেও একটা গার্ডেন আছে, যেটা গার্ডেনটা তুলেরিসের সঙ্গে মিট করছে। ওইটা দিয়ে আমরা স্ট্রেট যাব এখন এবং পুরো ব্যাপারটা একটু দেখব, আর হাঁটতে হাঁটতে চলে যাব আইফেল টাওয়ারের দিকে। তো এই আইফেল টাওয়ার একটা আইকনিক স্ট্রাকচার, যেখানে প্যারিসে এলে আপনাকে এখানে আসতেই হবে। এটা প্যারিসের নাম্বার 1 অ্যাট্রাকশন। আর এই আইফেল টাওয়ার বিভিন্ন সময় দেখতে বিভিন্ন রকম লাগে। আমরা গত রাত্রির আইফেল টাওয়ার আপনাদের দেখিয়েছি, এখন দিনের বেলা দেখাচ্ছি। আইফেল টাওয়ারের ওপরে ওঠার জন্য দেখতে পাচ্ছেন লম্বা লাইন। শুধু লম্বা লাইন নয়, এখানে অনলাইনে বুক করলে ভালো হয়, কারণ যদি আপনি এখানে এসে বুক করেন তাহলে হয়তো লাইনটা আরো লম্বা হতে পারে। তো বুক করার জন্য আপনাকে, যদি আপনি 1995টা সিঁড়ি উঠতে পারেন তাহলে আপনাকে 2000 টাকা মতো, আর যদি আপনি লিফটে উঠতে চান তাহলে আপনার 4000 থেকে 14000 টাকা অবধি বিভিন্ন লেভেল অনুযায়ী রেট আছে। আপনার যেটা পছন্দ আপনারা সেইভাবে উঠবেন। উঠে এসছি আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেলে, আমাদের টিকিট এই অবধি ছিল। আর আইফেল টাওয়ারের ব্যালকনিতে এসেই দেখতে পাচ্ছি সেই ভারী সুন্দর রূপ। তো যাই হোক, সামনে দেখতে পাচ্ছেন লা ডিফেন্স, এটা ওদের নিশ্চয়ই সামরিক কোনো কাজে লাগে। আর তার পাশে সেন নদীর ভারী সুন্দর রূপ। প্রচুর নদীর এই বিভিন্ন গতিপথ আমরা দেখতে পাচ্ছি, আর সেই গতিপথে গড়ে উঠেছে বিশ্ব শ্রেষ্ঠ সেই সব সৌধগুলো আর বিল্ডিংগুলো, যার আর্কিটেকচার এবং যার আর্ট অ্যান্ড কালচার সারা পৃথিবীতে ভীষণভাবে জনপ্রিয়, এবং সারা পৃথিবী থেকে লোক ছুটে আসেন এগুলো দেখার জন্যে। আর এই আইফেল টাওয়ারের পাশেই রয়েছে একটা বোট পিয়ার, ওখান থেকে আমরা বোট ধরে একটা চক্কর লাগাবো বিভিন্ন আইকনিক বিল্ডিংগুলো দেখার জন্য। আইফেল টাওয়ার থেকে নেমে চলে এসেছি সেন নদীর পিয়ারে, আর বোটও ধরে ফেলেছি একটা। আর এই বোটের জার্নি ভারী সুন্দর, দেখতে পাচ্ছেন ভারী সুন্দর টলটলে জলের ওপর দিয়ে চলেছে আমাদের বোট। আর দুপাশে সারি সারি সেই বিখ্যাত বিল্ডিংগুলো, প্রত্যেক কটাই হিস্টোরিক বিল্ডিং, কোনটা 500, 700, 1000 বছরের পুরনো। একটা বেশ ভীষণ রোমাঞ্চকর ব্যাপার এই বোট ট্রিপ। আমরা দেখতে পাচ্ছি আলেকজান্ডার ব্রিজ, সোনা দিয়ে মোড়া রয়েছে ওপরের চূড়াগুলো। এটা খুব পপুলার ব্রিজ, সবাই হ্যাং আউটের জন্য এটাকে ব্যবহার করেন। বোট মিউজিয়াম দেখা যাচ্ছে, ফ্রেঞ্চ পার্লামেন্টও দেখতে পাচ্ছি। আর এই মিউজি ডি ওর্সের কাছে এসে গেছি। প্যারিসে প্রায় 130টা মিউজিয়াম আছে, তার মধ্যে এটা নাম্বার 2 কি নাম্বার 3 পর্যায়ে পড়ে। আমরা এখানে আসবো অবশ্যই দেখার জন্য, আপনাদের দেখাবো। তারপর পরে আছে ইনস্টিটিউট ডি ফ্রান্স, আর একটা বিখ্যাত স্ট্রাকচার, সেটা হচ্ছে নটার দাম। যদিও এটা একটু পুড়ে গেছে আগুনে, আবার এটাকে রিপেয়ার করে দর্শকদের কাছে প্রবেশ অধিকার দেওয়া হচ্ছে। খুব শিগগিরই এটা হবে আর কি। এবারে আমাদের নটার দাম দেখা হলো না ভেতরটা, তো সামনের বারে নিশ্চয়ই আপনাদের দেখাতে পারবো।
আমাদের পরবর্তী গন্তব্যে এসে গেছি। এটাকে বলা হয় আর্ক দি ট্রিয়ম্ফ, অনেকে বলেন আর্ক দি ট্রিয়ম্ফে। তো এটাও খুব পুরনো স্ট্রাকচার। এটা 1806 সালে তৈরি হয়। তবে এখানে 1830 সালে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় প্রচুর লোক এখানে এসে জমায়েত হন রাজার বিরুদ্ধে সোচ্চার হয়ে, এবং রাজাকে সরিয়ে দেওয়ার যে প্রয়াস চলে সেই প্রয়াসে তারা জয়ী হয়। আর এই জয়ের সুবাদেই তৈরি হয় আর্ক দ্য ট্রিয়ম্ফ। এবং ফ্রেঞ্চ রেভলিউশন আর নেপোলিয়নের যুদ্ধে যারা মারা যান তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এটা একটা স্মৃতিসৌধ করা আছে, এবং এর ভেতরে একটা টম্বও আছে। আননোন সোলজার যারা মারা গিয়েছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাদেরও কথা এখানে লেখা আছে, এবং দেওয়ালে এদের নামও অনেক খোদাই করা আছে। তবে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর সিঁড়ি দিয়ে উঠে ওপর থেকে ভারী সুন্দর শোভা দেখতে পাওয়া যায়। আর প্যারিসের বিখ্যাত রাস্তা শজেলিজে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আর্ক দ্য ট্রিয়ম্ফেতে এসেই শেষ হচ্ছে। এই শজেলিজে সবসময় মানুষের ভিড়ে প্রাণবন্ত হয়ে থাকে। এটাকে প্যারিসের শ্রেষ্ঠ রাস্তা এবং শপিং স্ট্রিট বলা হয়। অনেকটা যেন একটা কেককে আমরা যেরমভাবে কাটি সেই কেক কাটার মতো করে দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটাকে এইভাবেই আর্কিটেকচারটা এইভাবেই করা আছে। কেকের ছোট ছোট পিসের পাশ দিয়ে যেন রাস্তা চলে গেছে শহরের বিভিন্ন অঞ্চলে। তা চলুন এরপরে একটু বিভিন্ন এদের জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে আমরা চলে যাব পরের ডেস্টিনেশনে। আর্ক দ্য ট্রিয়ম্ফ থেকে আমরা চলে যাব অপেরা অঞ্চলে, যেখানে গ্যালারিজ লাফায়েত আছে আর অপেরা থিয়েটার আছে। এই দুটো আমরা এখন দেখব গিয়ে। আবার এসে পড়েছি প্যারিসের রাস্তায়। চলুন আজ আমরা ঘুরে দেখি এই প্যারিসের বিভিন্ন ফ্যাশন আইকনগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা শপিং স্ট্রিটে ঢুকে পড়েছি। শপিং এবং ডাইনিং এরা খুব পাশাপাশি বন্ধুত্ব, খুব ক্লোজ ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছেন এখানে শপিং স্ট্রিটের মধ্যে প্রচুর দোকানপাটও রয়েছে, খাবার দাবারও প্রচুর ব্যবস্থা রয়েছে, প্লাস রাস্তায় জামা কাপড়ও বিক্রি হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে একটা প্রাণচঞ্চল ব্যাপার প্যারিসের এই বিকেল। অনেকগুলো রাস্তা আছে যেগুলো প্যারিসে ফ্যাশন স্ট্রিট হিসেবে মানুষ জানেন। তার মধ্যে শজেলিজে একটা খুব বড় ব্যাপার। তো এখন আমরা এসছি গ্যালারিয়া লাফায়েত, এটাও একটা বড় শপিং আইকন প্যারিসের। তো গ্যালারিয়া লাফাতের পাশেই দেখতে পাচ্ছেন সাইকেলের প্রচুর ভিড়। ভালো, এটা একটা দেশের পক্ষে নিশ্চয়ই খুব ভালো জিনিস যে বাইসাইকেল যত ব্যবহার করবেন এটা খুবই সিটি ফ্রেন্ডলি আমি বলবো। তো যাই হোক, চলুন এবার উঠে পড়বো গ্যালারিয়া লাফায়েতের। ভারী সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বিল্ডিং, এবং প্রত্যেকটি ফ্লোরে পাবেন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নামি দামি, কোথাও দিওর, কোথাও শানেল, কোথাও বিভিন্ন রকমের দোকানপাট। তবে আমার যেটা পছন্দ সেটা হলো যে এই লাফায়েত গ্যালারিজের একদম ওপরে গিয়ে সূর্যাস্ত দেখা। যদিও সূর্যাস্তের এখন দেরি আছে এবং আকাশ মেঘলা, তবুও প্যারিস সিটির একটা ভারী সুন্দর দৃশ্য এখান থেকে পাওয়া যাচ্ছে। এর পাশেই রয়েছে অপেরা, তো আমরা এই অপেরাতে একটু পরেই যাব। আর এর যে পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছেন, পুরো রাস্তা, এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন স্যাক্রেকোর, অনেক দূর অব্দি এটা দেখা যাচ্ছে, আইফেল টাওয়ার, আর এখানে লেখা রয়েছে প্যারিস আই লাভ ইউ। এখন এসছি
অপেরায়, এদের এখানে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অপেরা ব্যাপারটা একটা বেশ বড় সড়ো ব্যাপার। আমি ঘুরে দেখাই আপনাদের। এই হচ্ছে অপেরা, এখানে প্রচুর থিয়েটার, ডান্স, ড্রামা এই সমস্ত হয়, বিভিন্ন রকম প্রোগ্রাম। অপেরা দি প্যারিস, যেটা লুই দ্য 14 1669 সালে তৈরি করেছিলেন। এটাকে প্যালেস গার্নিয়ারও বলা হয়, আবার বাস্তিল অপেরাও বলা হয়। অর্কেস্ট্রা, ব্যালে, ড্রামার জন্য বিশ্ববিখ্যাত। আর 1200 টাকার টিকিট কেটে ওয়াকিং ট্যুরও করা যায়। তবে আজকে এটা বন্ধ আছে কোনো বিশেষ প্রোগ্রামের জন্যে। তবে বাইরে জমিয়ে বলিউডের গান গাইছেন শিল্পীরা, আর অনেক শ্রোতাও আছে। এই অপেরা আর একটা কারণে বিখ্যাত। এখানে যখন আপনারা আসবেন অবশ্যই পকেটমার থেকে সাবধান থাকবেন, কারণ এখানকার পকেটমাররাও বিশ্ববিখ্যাত। গ্যালারিজ লাফায়েত আর অপেরার সংলগ্ন এরিয়াটা পুরোটাই একটা শপিং ডিস্ট্রিক্ট। প্রচুর বড় বড় শপিং মল এখানে রয়েছে, যেরকম প্রান্তেম্প একটা বড় শপিং মল। আর প্রত্যেকটা রাস্তাই শপিং এর জন্য আদর্শ জায়গা। চলুন এই শপিং স্ট্রিটে ঘুরতে ঘুরতে চলে যাই লুভ মিউজিয়ামের সামনে, যেখান থেকে একটা নাইট বাস ছাড়ে সারা প্যারিস ঘোরানোর জন্যে। তবে এখন 8টার সময় এই নাইট বাস ছাড়ে, যখন কড়কড়ে রোদ, আর 10টার সময় শেষ হয়, যখন সবে সন্ধে হয়েছে। এটাকে নাইট বাস বলা যাবে না বৈকালিক বাস বলা যাবে সেটা জানি না। তবে এই বাসে চড়ে প্যারিস ঘুরতে খুব ভাল লাগে। সারাদিনে হাঁটার ক্লান্তির পর বাসের দোতলায় উঠে ফুরফুরে হাওয়া খেতে খেতে প্যারিসটা দেখা বেশ রিল্যাক্সিং। তো এই আজকের এই প্যারিস ভ্রমণ আমাদের শেষ হলো। আবার আমার বাস চলে যাবে লুভের সামনে, আর কাল সকালে আমরা আর একটা নতুন পর্ব শুরু করব এই লুভ মিউজিয়াম থেকে।